সিনেমার শুরুতে আমরা জাপানের একটি গ্রামে একটি বাচ্চা মেয়েকে দেখি যে তার বাবা মা ও দাদু দিদার সাথে বসে খাচ্ছিল। মেয়েটির দিদা যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি খুশি তো, তখন মেয়েটি প্রথমে কোনো উত্তর না দিলে তার বাবা মা বলে যে হ্যাঁ আমি খুশি। এরপর তার দিদা তাকে সেলাই করা শেখাচ্ছিল। কেন সেলাইয়ের দৃশ্যটা দেখানো হচ্ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর রাতে বাচ্চা মেয়েটি যখন তার বাবা মার সাথে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ মাঝরাতে উপরের তলার ঘরে একটি আওয়াজ শুনতে পেয়ে মেয়েটির ঘুম ভেঙে যায়। সে তার বাবা মাকে জানাতে ঘুমন্ত অবস্থায় তারা কোনো পাত্তা দেয় না। তাই সে যখন নিজে উপরে উঠে দেখতে যায়, তখনই সে উপরের তলায় পিছনের দিকের একটা ঘরে দরজার ভিতর থেকে এক অদ্ভুত গোঙানির আওয়াজ শুনতে পায় এবং ভিতরে একটি লোককে অর্ধনগ্ন অবস্থায় ওরকম আওয়াজ করতে দেখে সে চিৎকার করে ওঠে। এবং দেখা যায় বর্তমানে মেয়েটি যখন অনেক বছর পর এখন বড় হয়ে গেছে, সেই একই স্বপ্ন দেখে বিছানা থেকে চেঁচিয়ে ঘুম থেকে উঠে পড়ে। মেয়েটি এখন টোকিও শহরে থাকে এবং নার্সের চাকরি করে। দেখা যায় মেয়েটি রাস্তা পার হবার সময় একজন বৃদ্ধাকে ধরে রাস্তা পার করিয়ে দেয়। অর্থাৎ আমরা বুঝতে পারি যারা দুঃখী তাদের পাশে দাঁড়ানোর মানবিকতা মেয়েটির মধ্যে বর্তমান। এরপর সে তার বৃদ্ধ দাদু দিদার সাথে দেখা করবার জন্য গ্রামে পৌঁছায়। মেয়েটি ছোটবেলায় দেখা উপরের সেই ঘরটার দিকে তাকিয়ে দেখে সেটা এখনও সারাক্ষণ পর্দা দেওয়া আছে। মেয়েটি পৌঁছালে তার দাদু দিদা খুব আনন্দ করে তাকে ঘরের ভিতরে আনে। এরপর মেয়েটি দাদু দিদার সাথে বসে লাল রঙের মিশো স্যুপ খাচ্ছিল। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে মিশো হলো বহু পুরনো জাপানের ঐতিহ্যবাহী মশলাদার পেস্ট, যা সাধারণত ইস্ট জাতীয় ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্টেড করে প্রধানত সয়াবিন লবণ এবং কোজি নামক এক প্রকার ছত্রাক দিয়ে তৈরি হয়। এখন ওই স্যুপ খেতে খেতে তার দিদা আবার আগের মতো তাকে জিজ্ঞাসা করে তুমি খুশি তো? মেয়েটি আবার কিছুটা অপ্রস্তুত হয়ে তারপরে বলে যে হ্যাঁ আমি খুশি। কিন্তু মেয়েটি বুঝতে পারে না কেন তাকে এই কথাটা ছোটবেলা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। এরপর মেয়েটি খাওয়া দাওয়ার পর ওপরের তলায় গিয়ে একটি ঘরে একটি পুরনো অ্যালবাম দেখতে পায়, যার মধ্যে তার দাদু দিদার সাথে তার বাবার ছোটবেলার ফটো ছিল। এরপর হঠাৎ একটা পুরনো ফটো সে দেখতে পায়, যেখানে দেখা যায় তার বাবার একটা বোনও ছিল এবং ফটোতে সেই মেয়েটার মুখটা কিছু একটা দিয়ে ঘষে বিকৃত করে দেওয়া হয়েছে। এরপর সে ছোটবেলায় দেখা উপরের তলার পিছনের দিকে সেই ঘরটার দিকে এগোয়, যেটা বাইরে থেকে সারাক্ষণ পর্দা দেওয়া থাকে। গিয়ে দেখে যে সেই দরজাটা লক করা, তাই সে খুলতে পারে না। এরপর সন্ধ্যাবেলায় মেয়েটি তার দিদাকে জিজ্ঞাসা করে মিশো পেস্টটা কোথায় রাখা আছে। তার দিদা তাকে জানায় যে আমরা মিশো পেস্ট দোকান থেকে কিনি না, আমরা এটা ঘরেই তৈরি করি এবং আমি তোমাকে পরে এটা শিখিয়ে দেবো কিভাবে তৈরি করতে হয়। এরপর মেয়েটি ঘরে বানানো সেই লাল রঙের মিশো একটু নিয়ে যখন রান্নায় দিচ্ছিল, সে তার দিদাকে জিজ্ঞাসা করে যে উপরের তলার পিছনের দিকের ঘরের দরজাটি বন্ধ করা কেন। তার দিদা তাকে বলে যে ওখানে একজন থাকে। মেয়েটি অবাক হয়ে কিছু বুঝতে না পেরে তাকিয়ে থাকলে তার দিদা বলে যে আমি মজা করছিলাম, আসলে ওখানে সব পুরনো জিনিসপত্র রাখা থাকে, তাই ওটা বন্ধ থাকে। তার দিদা মজা করার কথা বললেও আমরা তার দিদার মুখে কোনো হাসি দেখতে পাই না। এরপর রাতে তারা যখন একসাথে খেতে বসে, মেয়েটির দিদা মেয়েটিকে শূকরের মাংসটা খেয়ে দেখতে বলে, যেটা তাদের প্রতিবেশী দিয়ে গিয়েছিল। মেয়েটি মাংসের এক খণ্ড নিয়ে খেয়ে বলে যে খুব ভালো হয়েছে। হঠাৎ সে আবার উপরের ঘরে একটি আওয়াজ শুনতে পায় এবং সে যখন তার দাদু দিদার দিকে তাকিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখন মেয়েটি দেখে যে তার দাদু এবং দিদা দুজনেই শূকরের মতন কিছুক্ষণ অদ্ভুত আওয়াজ করে চলেছে। মেয়েটি প্রথমে হেসে ফেলে ভাবে যে হয়তো তারা মজা করছে, কিন্তু তার দাদু দিদা সেই আওয়াজ থামিয়ে দিয়ে গম্ভীরভাবে মেয়েটিকে বলে যে শূকরেরা বলছে যে তারা খুব আনন্দিত যেহেতু তাদের সুস্বাদু মাংস আজকে খাওয়া হচ্ছে, কারণ শূকরের জন্মই হয়েছে নিজে মরে অন্যকে নিজের মাংস খাইয়ে খুশি করার জন্য। এবং এই কথাগুলো কেন বলা হলো সেগুলো আমরা দর্শকরা একটু পরে জানতে পারবো। এরপর মেয়েটি যখন স্নান করে বাইরে বেরোয়, সে দেখে যে তার দাদু অদ্ভুতভাবে গাল হাঁ করে ওপরের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি অনেকবার ডাকতে তবে তার দাদু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর সকালে সে পুরো বিষয়টি ফোনে তার বাবাকে জানায় যে তার দাদু দিদা অদ্ভুত আচরণ করছে, হয়তো বয়সকালের স্মৃতি লোপ পাওয়ার জন্য। যখন মেয়েটির বাবা তাকে বলে যে তোমার দাদু দিদা কি এখনো কিছু জানিয়েছে, মেয়েটি বলে না, এখনো তার দাদু দিদা কিছুই জানায়নি, তাকে কি জন্য ডাকা হয়েছে এখানে। তাই সে তার বাবাকে তাড়াতাড়ি আসতে বলে। এই সময় ফোন করতে করতে বাইরে মেয়েটির সাথে একটি ছোট ছেলের দেখা হয়, যে সাইকেল থেকে পড়ে যাওয়াতে তার বন্ধুরা তাকে নিয়ে খুব হাসাহাসি করছিল। মেয়েটি তাকে সাহায্য করে। তখনই রাস্তায় মেয়েটির সাথে তার ছোটবেলার একটি ছেলে বন্ধুর দেখা হয় এবং সে জানতে পারে যে ছেলেটি এখন তার বাবা অক্ষম হয়ে যাওয়ার পর বাবার ধানের ক্ষেত দেখাশোনা করে এবং তাই ছেলেটি খুব উদাস ছিল, কারণ তার ছোটবেলার অনেক স্বপ্নই সে পূরণ করতে পারেনি। এরপর ঘরে ফিরলে তার দাদু তাকে বলছে ওই ছেলেটির সাথে আর দেখা করো না। মেয়েটি তার কারণ জানতে চাইলে তার দাদু বলে শুধু দেখা করো না,
এই বলে চুপ হয়ে যায়। এরপর রাতে মেয়েটি উপরের ঘরটিতে কি আছে দেখার জন্য চাবি নিয়ে সেখানে পৌঁছায়। এখন চাবি খুলতে গেলে হঠাৎ সে লক্ষ্য করে তার পিছনে তার দিদা দাঁড়িয়ে আছে এবং হঠাৎ ছুটে এসে সেই দরজায় ঘুমন্ত অবস্থায় বারবার ধাক্কা খেতে থাকে। এতে মেয়েটি খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে খাবার টেবিলে তার দাদু দিদা জানতে পারে তাদের ছেলে অর্থাৎ মেয়েটির বাবা আজ বিকেলেই আসবে। এরপর মেয়েটি হঠাৎ তার দাদু দিদার পিছনে একজন বৃদ্ধকে বুকে ভর দিয়ে আসতে দেখে, যার চোখ মুখ সব সেলাই করা ছিল। এটি দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। তখন তার দাদু দিদা এটি দেখে একটু আশ্চর্য হয় না, যেন এটা প্রায়ই হয়। এরপর তারা সেই বৃদ্ধটিকে টেনে নিয়ে গিয়ে একটি বিছানায় বেঁধে ফেলে। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে সেখানে গিয়ে দেখে যে সেই পর্দা দেওয়া ঘরটির মধ্যে তার দাদু দিদা সেই বৃদ্ধ লোকটিকে বেঁধে রাখছে, যার চোখ পেটে একটা ক্ষত, যার উপর ব্যান্ডেজ করা আছে। ওই বৃদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার দাদু দিদা তাকে জানায় যে আমাদের সমস্ত আনন্দ নির্ভর করে এই বৃদ্ধটির দুঃখে থাকার ওপর, তাই একে যেতে দেওয়া যাবে না। মেয়েটি কিছু বুঝতে না পেরে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তার দাদু দিদা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে আমাদের আগেই ওকে সব কিছু বলা উচিত ছিল, তবে শেষে ও সব কিছুই বুঝতে পারবে। এরপর মেয়েটি বাইরে ছুটতে ছুটতে রাস্তায় যখন যাচ্ছিল তখন তার সেই ছেলেবেলার বন্ধুর সাথে এবং তার বাবার সাথে দেখা হয়। এরপর তাদের আমন্ত্রণে তার বাড়ি গিয়ে মেয়েটি ছেলেটিকে সব কিছু জানালে ছেলেটি তাকে সাহায্য করার জন্য তার দাদু দিদার বাড়িতে আসে। মেয়েটি যখন বাড়িতে এসে সেই ওপরের ঘরটির চাবি নেওয়ার জন্য যায়, সে অদ্ভুতভাবে তার দাদু দিদাকে আচরণ করতে থাকে। তার দিদা বারবার বমি করছিল। এরপর মেয়েটি ও ছেলেটি সেই বৃদ্ধ লোকটি যেখানে বাঁধা অবস্থায় ছিল সেখানে পৌঁছায়। দেখা যায় যে বৃদ্ধ লোকটির পেটের সেই ক্ষত থেকে একটা পাইপ গিয়ে একটা থলিতে লাগানো আছে। এরপর ছেলে ও মেয়েটি বৃদ্ধটির চোখের এবং মুখের সেলাই কেটে যখন তাকে উদ্ধার করে, বৃদ্ধ লোকটি বলে যে আমাকে মেরে ফেলো। মেয়েটি বলে যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। এই বলে সে যখন যেতে যাচ্ছিল তখন মেয়েটির পা লেগে বিছানাটির ধারে রাখা একটা পাত্রের ঢাকনা খুলে যায় এবং মেয়েটি দেখে যে তার ভিতর লাল রঙের প্রচুর মিশো পেস্ট তৈরি করা। এবং আমরা বুঝতে পারি তার দিদা যে মিশো পেস্টটা বানায় তার একটা উপাদান ছিল এই প্রচণ্ড কষ্টে থাকা লোকটির দেহ নিঃসৃত রক্ত। তারপর তারা দুজনে মিলে বৃদ্ধ লোকটিকে বাইরে নিয়ে আসে, কিন্তু আসার সময় দেখা যায় তার দাদু দিদা সেটি দেখেও শুধু বলে যে এটা ঠিক করছো না, তোমরা ফিরে এসো। আর ছেলেটিকেও বলে যে তোমার এই ব্যাপারে দখল দেওয়া উচিত নয়। এরপর মেয়েটি ও ছেলেটি সেই বৃদ্ধ লোকটিকে বাইরে আনলে সে হাসতে থাকে এবং পাগলের মতন আচরণ করতে করতে ধীরে ধীরে রাস্তায় যেতে থাকে। তার পিছু পিছু ছেলেও মেয়েটি এবং তার পিছনে মেয়েটির দাদু দিদাও হাঁটতে থাকে। এদিকে দেখা যায় মেয়েটির বাবা মা ও তার ভাই গাড়ি করে তাদের বাড়িতে আসছিল এবং পথে যাওয়ার সময় তারা এই দৃশ্যটি দেখে গাড়ি থামায়। হঠাৎ দেখা যায় একটা গাড়ি এসে সেই বৃদ্ধ লোকটিকে ধাক্কা মারে। এরপরে বৃদ্ধ লোকটির অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। মেয়েটি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অ্যাম্বুলেন্স ডাকার জন্য অনুরোধ করে সবাইকে, কিন্তু দেখা যায় সেখানে তার বাবা মা দাদু দিদা এবং যে ড্রাইভার তাকে ধাক্কা দিয়েছিল তারা কোনো প্রকার বিচলিতই ছিল না। এবং মেয়েটি যতই অস্থির হচ্ছিল ততই তার বাবা মা তার দাদু দিদাকে বলছিল যে তোমরা একে এখনও কিছুই জানাওনি। এরপর তার বাবা দাদু সেই দেহটাকে অর্ধজীবন্ত অবস্থাতেই পুড়িয়ে দেয় এবং গ্রামের অনেকে দেখলেও সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। এবং মেয়েটির বাবা তার বন্ধু ছেলেটিকে এ ব্যাপারে নাক গলাতে বারণ করে। মেয়েটির বন্ধু ছেলেটি বলে যে এটা অন্যায়। মেয়েটির বাবা বলে যে এই জন্যই তোমাদের পরিবারেতে কোনো সুখ আনন্দ নেই, তাই তোমার এ ব্যাপারে বিরোধ না করাই ভালো। এখন আমরা বুঝতে পারি যে গ্রামে একটা রীতি আছে, প্রতিটি পরিবারে একটি বলির পাঁঠা হিসেবে কোনো একটি মানুষকে রাখা হয় এবং তার চোখ কান মুখ সেলাই করে তাকে চরম দুঃখে রাখা হয়। যুক্তি হলো বিশ্বে সুখের পরিমাণ সীমিত, কেউ দুঃখী হলে তবেই অন্য কেউ সুখী হতে পারে। মেয়েটির বন্ধুর পরিবার যেহেতু এই রীতি মানে না, তাই তারা চরম দুর্ভাগ্যে ভোগে, গ্রামবাসীর বিদ্রূপ সহ্য করে। এরপর তারা বাড়িতে এলে মেয়েটি কাঁদতে কাঁদতে তার মা বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমরা কি অন্ধ হয়ে গেলে না পাগল হয়ে গেলে, এসব কি করছো তোমরা? কিন্তু তারা আনন্দে নিজেদের মতন খাওয়া দাওয়া শুরু করে যেন কিছুই হয়নি। এরপর মেয়েটি রেগে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার সময় তাদেরকে বলে যে তোমরা কি পাগল হয়ে গেলে, একজন মানুষ মারা গেছে, তোমরা কিছুই বুঝতে পারছো না? তখন তার মা তাকে বলে যে তুমি এই বস্তুটাকে মানুষ হিসেবে দেখছো কেন? মেয়েটি কিছুই বুঝতে পারে না। এরপর হঠাৎ তার দাদুর মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, কিন্তু তাতেও দেখা যায় তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। তারা বলছে যে এটা তো হবেই, এরপর একটা খিঁচুনি হবে, তারপর আবার হাসি ঠাট্টা হবে। তারপর মেয়েটির মা মেয়েটিকে স্বাভাবিকভাবে বলে যে যেহেতু তুমি এইসব কিছুর জন্য দায়ী, তাই এরপরে কে বলি হবে তোমাকেই খুঁজতে হবে। তুমি আর আমি এইভাবেই বড় হয়েছি এবং ওই রকম আর একজনকে খুব তাড়াতাড়ি কালকের মধ্যেই তোমাকে খুঁজতে হবে। আর এটাই বাস্তব, তুমি যেখানেই যাও না কেন সব জায়গায় এটাই চলছে। এখন তোমার বাস্তবের সম্মুখীন হওয়ার সময় চলে এসেছে। এরপর মেয়েটি বাইরে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিল এবং বিভিন্ন বাড়িগুলি লক্ষ্য করছিল, সে দেখছিল যে যেসব বাড়ির সদস্যরা খুব সুখী আছে তাদেরও উপরের একটি ঘরে পর্দা দেওয়া আছে। এরপর মেয়েটি সেই অর্ধজীবন্ত অবস্থায় পোড়ানো মৃতদের ছায়ের পাশে গেলে হঠাৎ একটি বৃদ্ধা তার কাছে এসে বলে যে কী ভয়ঙ্কর ব্যাপার,
কিন্তু যেহেতু আমরা বৃদ্ধ, তুমি যেন আমাদের নির্বাচন করো না। তুমি যেহেতু দেখতে খুব সুন্দর, তাই শহর থেকে কোনো একজন যুবককে তুমি নিশ্চয়ই নির্বাচন করে আনতে পারবে। কিন্তু মেয়েটি তার কথা আর কিছুই বুঝতে পারে না। এরপর বৃদ্ধাটি বলে যে, তোমাদের মতন লোকেরা প্রায় এইসব সমস্যা সৃষ্টি করে। আমার মনে হয় তুমি এখনও ভাবছো যে এই পৃথিবীটা খুব ভালো, কিন্তু তুমি পৃথিবী সম্পর্কে এখনো কিছুই জানো না। অবশ্য এর আগেও একজনের সাথে এইরকম একই ব্যাপার ঘটেছিল। তারপর বৃদ্ধাটি একটু মনে করে বলে যে, ও, তোমার বাবার বড় বোনের সাথেও তো একই ব্যাপার ঘটেছিল। তারপর বৃদ্ধাটি একটু অবাক হয়ে বলে যে, ও, তুমি এটাও জানো না? এরপর মেয়েটি বাড়ি ফিরে এসে তার বাবার বড় বোনের ফটোটি নিয়ে এসে তার বাবাকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। তার বাবা স্বাভাবিকভাবে বলে যে, ও, এটা তো আমার বড় বোন, মানে তোমার পিসি। সে যখন তোমার মতনই বয়সী ছিল একই ব্যাপার ঘটিয়েছিল এবং বাড়ি থেকে রেগে চলে গিয়েছিল। এখন সে হয়তো মারা গেছে। আবার কিছুজন বলে যে সে নাকি পাহাড়ে চলে গেছে। এটা শুনে মেয়েটি রেগে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার বাবা বলে, আমি চাই না তার মতন তোমারও একই অবস্থা হোক। মেয়েটি ঘর থেকে বেরোবার সময় দেখে যে তার দিদা তার দিকে তাকিয়ে আছে এবং তার দিদার কান দিয়ে রক্ত পড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারি সেই বৃদ্ধ লোকটি তাদের ঘর থেকে যাওয়ার ফলে তাদের পরিবারে ধীরে ধীরে অভিশাপ নামতে শুরু করেছে। এরপর মেয়েটি সকলের কাছে খোঁজ নিয়ে শেষ পর্যন্ত পাহাড়ের উপরে তার পিসির কাছে পৌঁছায়, যে একটা ছোট্ট কুটির বেঁধে সেখানেই বাস করত। এখানে তার পিসি মেয়েটিকে বলে যে, বাস্তব খুবই কঠিন, তুমি সত্যিকারের খুশি কিনা সেটা বাইরের কেউ ঠিক করতে পারে না। এরপর তার পিসি তাকে জিজ্ঞাসা করে, তোমার হাতে আর কতক্ষণ সময় আছে? মেয়েটি তাও কিছুই বুঝতে পারে না। এরপর তার পিসি তাকে কাঠ কী করে কাটতে হয় সেটা শেখাতে থাকে। এরপর মেয়েটি যখন কাঠ কাটবার জন্য খুব জোরে কুড়ুল মারে, তখনই তার পিসি হঠাৎ এগিয়ে এসে তার মাথাটা সামনে দিয়ে দেয়। ফলে কুড়ুলটা গিয়ে তার পিসির মাথায় পড়ে এবং রক্ত ছিটকে মেয়েটির মুখে জামায় ভর্তি হয়ে যায়। তার পিসি তার সত্ত্বেও হাসছিল। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে গিয়ে তার পিসির ঘরের ভিতর পর্দা সরিয়ে দেখে যে একটি মৃত লোক কঙ্কালসার অবস্থায় দড়ি বাঁধা অবস্থায় সেখানে ঝোলানো আছে এবং এই মৃতদেহটিরও চোখ এবং মুখ সেলাই করে বাঁধা ছিল। অর্থাৎ তার পিসিও একজনকে এরম করে রেখেছিল। অর্থাৎ শেষ পর্যন্ত তার পিসিও অন্যকে উৎসর্গ করে তার দুঃখের বিনিময়ে শেষ পর্যন্ত সুখ পেয়েছিল। এই দেখে প্রচণ্ড ভয় পেয়ে সে ভয়ে দৌড়ে ছুটে সেখান থেকে বেরিয়ে এসে এক জায়গায় বসে বসে কাঁদতে থাকে এবং তারপর সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর মেয়েটি সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখে যে সবাই আনন্দে খাবার টেবিলে বসে আছে। মেয়েটি এসে রেগে খাবার টেবিলে বসলে তার মা বাবা এমন আচরণ করে যেন কিছুই হয়নি। এরপর মিশো স্যুপ খেতে খেতে তার বাবা তার মাকে বলে যে, তুমি কি এটা পাতলা করেছো? তার মা বলে, হ্যাঁ, আমাকে একটু পাতলা করতে হয়েছিল, কারণ এই মিশো পেস্ট তো এখন আর পাচ্ছি না, তাই পাতলা করতে হলো। অন্যদিকে দেখা যায় তার ভাই গেম খেলতে খেলতে লাল লাল বলে চিৎকার করছে এবং তার চোখ দিয়ে অঝরে রক্ত পড়ছে। কিন্তু এটা দেখেও তার বাবা মার যেন কোনো হেলদোল নেই। তার বাবা শুধু বলে, ও, এটা শুরু হয়ে গিয়েছে। এরপর মেয়েটির মা মেয়েটিকে বলে, সময় তো শেষ হয়ে গেছে, এবার তুমি কি করবে বলে ঠিক করলে? মেয়েটি রেগে সবাইকে চুপ করতে বলে। এরপর দেখা যায় তার দিদার পেটটা ফুলে উঠেছে, যেমনটা পেটে বাচ্চা থাকলে হয়, এবং সেটার উপর তার দিদা পরম যন্ত্রে হাত বোলাচ্ছে। মেয়েটি এরপর কিছু না বলে রেগে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় একটা দোকানে মেয়েটির সাথে সেই ছোট ছেলেটির দেখা হয়, যাকে সে সাইকেল থেকে পড়ে যাওয়ার সময় সাহায্য করেছিল। এখন দেখা যায় ছেলেটি খুব খুশি ছিল এবং তার অনেক বন্ধুও হয়ে গেছিল। মেয়েটি তাকে বলে যে, তুমি এখন অনেক পাল্টে গেছো। ছেলেটি বলে, আমাকে এটা করতেই হতো, কারণ বড়রা যা করছিল সেটা তো পাল্টাতে পারি না, তাই আমাকেও সেই একই পথে হাঁটতে হলো, আর এখন আমি আগের থেকে তাই ভালো আছি। এই বলে সে সেখান থেকে স্কুলে চলে যায়। এরপর মেয়েটি বাড়ি ফিরে এসে দেখে তার দাদু দিদা বাবা মা সকলে মিলে আর একজন নতুন বৃদ্ধ লোককে আদর যত্ন করে খাওয়াচ্ছে। তারা কী জন্য এটা করছে মেয়েটি সেটা বুঝতে পেরে সেই বৃদ্ধ লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তার বাবা মা তাকে বারবার বারণ করা সত্ত্বেও মেয়েটি জোর করে বৃদ্ধ লোকটাকে বাইরে বেরিয়ে যেতে বলে। এখন বৃদ্ধ লোকটি চলে গেলে মেয়েটি দেখে তার ভাইয়ের চোখ পুরো লাল হয়ে গিয়ে রক্তে বুঝে গেছে এবং তার এই কাজের জন্য তার মা তাকে খুব বকাবকি করে বলছে যে আমাদের হাতে আর বেশি সময় বেঁচে নেই, এবং তার মায়ের চোখ পুরো লাল হয়ে গেছে। তার বাবার মুখ থেকেও রক্ত বেরোচ্ছে এবং তার বাবা তাকে চিৎকার করে বলে যে তোমার জন্য আজ আমাদের এই অবস্থা। এই সময় তার দিদা শান্তভাবে মেয়েটিকে বলে যে তুমি শুরু থেকেই সব কিছুই জানতে এবং না দেখার ভান করছিলে এবং এটাকে গ্রহণ করতে চাইছিলে না, কারণ তুমি সকলের মতো স্বার্থপর। তখন মেয়েটি রেগে গিয়ে তাদের পরিবারের সুখের জন্য নিজেকে বলি দেবার জন্য সুচ সুতো এনে নিজেই নিজের চোখ সেলাই করতে যায়। কিন্তু সেলাই শুরু করার পরে প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণায় সে সেটা আর করে উঠতে পারে না। এরপর সে সকলের সামনে স্বীকার করে যে সে সেটা আর করতে পারছে না। তখন সকলে তার দিকে হেসে এগিয়ে আসতে থাকে এবং বলতে থাকে যে ও বলছে এটা করতে পারবে না। মেয়েটি এই দেখে ভয় সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেয়েটি তার বন্ধুর বাড়িতে গেলে সে দেখে যে তার বন্ধুর বাবা মারা গেছে এবং সে বসে বসে কাঁদছে। তার বন্ধু মেয়েটিকে বলে যে আমি পারলাম না সমাজের এই কুৎসিত নিয়মের বিরুদ্ধে গিয়ে সুখী থাকতে। আমাদের পরিবারে ওরকম কাউকে রাখিনি বলেই আমরা সারাক্ষণ অসুখী ছিলাম। আমি হেরে গেলাম।
কিন্তু মেয়েটি তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এরকম হতে পারে না, এটা কখনোই সত্যি নয়, আমরা চেষ্টা করলেই সুখী থাকতে পারবো। ছেলেটি মেয়েটিকে বলে যে এখনও তোমার সময় আছে, তুমি আরেকজন কাউকে বলির জন্য উৎসর্গ করার জন্য খুঁজে নাও। কিন্তু মেয়েটি রাজি না হলে শেষ পর্যন্ত ছেলেটি মেয়েটির সুখের জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। তাই সে মেয়েটির হাত দিয়ে নিজের গলায় ধরে গলা চেপে নিজে মৃত্যুবরণ করে নেয়। এদিকে দেখা যায় মেয়েটি দিদাও এক সন্তান প্রসব করেছে এবং সকলে খুব আনন্দে আছে। এরপর মেয়েটি তার বন্ধুর মৃতদেহ নিয়ে তার বাড়িতে ফেরে এবং পরিবারের সকলে খুশি হয় এবং সকলের মৃতদেহটিকে টানতে টানতে নিয়ে গিয়ে আবার আগেরকার মতন ঘরের ভিতরে বিছানার সাথে বেঁধে দেয় এবং মেয়েটিও উদাসভাবে তার চোখ ও মুখ সেলাই করতে থাকে। এখন মেয়েটি বুঝতে পারে বিশ্বে সুখের পরিমাণ সীমিত, কেউ দুঃখী হলে তবেই অন্য কেউ সুখী হতে পারবে। এরপর সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখা যায় মেয়েটি একজন ডাক্তারকে বিয়ে করে খুব সুখী আছে। দেখা যায় রাস্তা পার হতে সাহায্য চাইছেন এক বৃদ্ধা, যাকে ছবির শুরুতে সে সাহায্য করেছিল, কিন্তু এবার সে তাকে উপেক্ষা করে চলে যায়। অর্থাৎ নায়িকাও শেষ পর্যন্ত সমাজের নিয়ম মেনে নেয়, মানবিকতা হারিয়ে এখন সে সুখী, খুব সুখী, কিন্তু তার সুখ অন্যের দুর্ভাগ্যের ওপর দাঁড়িয়ে। এখানে সিনেমার গল্পটা আলাদা দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। এখানে বর্তমান সমাজ, অর্থনীতি, পরিবার আর নৈতিক দ্বন্দ্বকে ভয়ালো ঘটনার আড়ালে আনা হয়েছে। আর সিনেমাটিও এখানেই শেষ হয়।